আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ। ফিরহাদ হাকিম বিরোধী শিবিরে জয়েন করলেন, কিন্তু তাও শুভেন্দুর কোপে পড়লেন কাল। শুভেন্দু বললেন তারাতলা ওয়্যার হাউসের প্ল্যান আপনারই সই আছে সেই ফাইলে। ফিরহাদের উত্তর ছিল, দূর মশাই, প্ল্যানে সই থাকলেই কি অপরাধী হয় কেউ? আর আমি ইঞ্জিনিয়ার নাকি? যান ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন যে প্ল্যান অ্যাপ্রুভ করেছে, আমাকে নয়। উত্তরে শুভেন্দু বললেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে ধরার আগে আমি কালীচরণ ব্যানার্জিকে ধরে আনি, সব গল্প বেরোবে আপনার। ক্যামাক স্ট্রিট থেকে অ্যাপয়েন্ট করে কালীকে পাঠানো হয়েছিল আপনার কাছে আপনার সেক্রেটারি করে, তাই না? আর হ্যাঁ, আপনার পোর্ট এলাকার আরো দুটো কাউন্সিলরকে ধরে আনছি, ওরাও জবাব দেবে। সুদীপ্ত গুহ, রাজনৈতিক বিশ্লেষক, স্পষ্টবাদী, নির্ভীক বক্তা। সুদীপ্ত বাবু, স্বাগত ট্রু নিউজ বাংলায়। কে এই লোকটি? নমস্কার। কে এই লোকটি কালীচরণ, আর কেন তৃণমূলের সব আত্মসহায়করা মানে সেক্রেটারিরা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিজেপির কাছে? অভিষেকের পলাতক পিএস সুমিত আর এখন ফিরাদের পিএ কালীচরণ যে কালকে গ্রেফতার হয়েছে, রহস্যটা কি? প্রথম কথা হচ্ছে, কালীচরণ একজন WBCS অফিসার, ও ঠিক সুমিতের লেভেলের নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে সিস্টেমের একটা কমপ্লিট গন্ডগোল আছে। সিস্টেম যতক্ষণ তৈরি না হবে এই সমস্যার সমাধান হবে না। আমি বহুবার বহু টেলিভিশন চ্যানেলে বলেছি, আপনাদের বলছি। সিস্টেমটা কি? কর্পোরেশনের একজন অ্যাকাউন্টেন্টকে যদি কর্পোরেশনের কমিশনার তথা IAS বা এই 2.5 পয়সার WBCS কিংবা এই ববি হাকিম, এরা যদি একটা ইনস্ট্রাকশন দেয়, সে কিন্তু বলবে, দেখুন আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট আইন ল এটা আছে, আমি যদি এটা না করি কালকে আমাকে AG বা CAG আমাকে ধরবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যদি নাকি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আপনি এখানে একটা সই করুন, ইঞ্জিনিয়ারের সেই প্রোটেকশন নেই, কারণ সেই ধরনের কোনো আইন ইঞ্জিনিয়ারের হাতে নেই। এই আইনটা দেশ স্বাধীনতার পর পাশ করা উচিত ছিল 1947-এ, সেই সময় পাশ হয়নি। 2014-তে হয়নি, 1991-তে হয়নি, আজকেও হয়নি। আমি এটার উপর কয়েকদিন আগে আমাদের নতুন যে অ্যাপয়েন্টেড নীতি আয়োগ হেড, ওনাকে আমি লিখে পাঠাই, অশোক বাবুকে আমি যেহেতু চিন্তা, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যেরকম বিল আছে সেরকম চার্টার্ড ইঞ্জিনিয়ার যদি বিল না হয়, তাহলে কিন্তু এই ধরনের দুর্নীতি বা অনিয়ম আটকানো যাবে না। কারণ আপনি এটাকে অনিয়ম বলতে পারেন না, কারণ গভর্নমেন্টের কোনো নিয়ম নেই। যেমন ধরুন, পুরো কাজটার জন্য প্রথমে একটা সার্ভে দরকার, সার্ভের পর সয়েল টেস্টিং দরকার, সয়েল টেস্টিং এর পর ডিজাইন হয়, প্ল্যানিং হয়, তারপর ডিজাইন হয়, মানে প্ল্যানিং মানে একটা ওভারঅল আর্কিটেকচারাল প্ল্যানিং, তারপর ডিজাইন হয়, এরপর কনস্ট্রাকশন হয়, ধাপে 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 কনস্ট্রাকশন হয়। এইবার ধরুন, এর যে একটা ডকুমেন্টেশন, QA/QC প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু মানে আমাদের দেশে কোথাও না, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, না CBWD, না PWD, না কর্পোরেশন, কোথাও নেই। যে জন্য আমাদের দেশে, আমি আপনাকে বলছি, আজকের দিনে আপনি যদি সয়েল টেস্টিং টেস্ট করেন, আসমুদ্র হিমাচল, 80 থেকে 85% সয়েল টেস্টিং ফেক, ঘরে বসে তৈরি হয়। কংক্রিটের কোনো টেস্ট হয় না, অন্যান্য স্টিলের কোনো টেস্ট হয় না। আমি আপনাকে বলছি, যেখানে ভেঙে পড়ে তখন লোকের 2-4 দিন চেঁচামেচি করে, কোনো একটা গভর্নমেন্ট ধরা পড়ে, আবার নতুন করে কাজ শুরু হয়। আপনার যদি কোনো সিস্টেম না থাকে, আপনার যদি কোনো মানে চার্টার, তো আপনি আপনি কি আপনি সহজ করে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, এখানে ফিরহাদ হাকিমের সাইনটা একটা রেগুলেটরি সাইন ছিল না, সিম্পলি একটা ফর্মালিটি ছিল। সাইনের কথা বলছি না, আমি সাইনের কথা বলছি না, আমি বলছি এই যে হোল প্রসেস যেটা চলছে, এই প্রসেসটাই রং। ধরুন, ওই ইঞ্জিনিয়ার যে সাইন করেছে, ও সাইন করতে বাধ্য হয়েছে। ওর মাথার উপর যদি একজন IAS অফিসার থাকে, মানে পুরো কমিশনার, তার মাথায় যদি একজন মেয়র থাকে, বা ধরুন এই দেবাশিস কুমার বা তারক সিং এর মতো দুটো গুন্ডা থাকে, সে তো আমার আপনার মতো ভদ্রলোকের ফ্যামিলির ছেলে, সে কি করবে? তার বাড়ির ফ্যামিলি আছে, সে সই করতে বাধ্য হবে। কিন্তু যদি দেশে কোনো রুল থাকতো যে এইটা এই এই প্রসিডিওরে জিনিসটা চলবে, যেমন চার্টার অ্যাকাউন্টেন্সিতে রুল আছে, আমরা অ্যাকাউন্টেন্সি 11-12-এ পড়ি, BSc-তে পড়ি, বা বিকমে পড়ানো হয়, MCOM-এ পড়ানো হয়। কিন্তু যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট একটা অ্যাক্ট আছে,
সেহেতু আপনি একজন অ্যাকাউন্টেন্টকে গিয়ে, সেটা যদি প্রাইভেট কোম্পানি হোক আর গভর্নমেন্ট কোম্পানি হোক, তাকে গিয়ে মাথায় বাড়ি মেরে বলতে পারেন না যে এখানে তুই 5 টাকা এন্ট্রি কর। সে বলবে এই যে আপনাকে বেসিক, বিল দিতে হবে। এখানে বুঝে সেই গেছি, জিনিসটা নেই। এই যে বেসিক জিনিসটা আপনি তুলে ধরছেন, যেটা কারোর মুখে আজ অব্দি আমি শুনিনি, কোনো কাগজে পড়িনি, যে ফান্ডামেন্টাল এরর প্রসেসে, এটার জন্য আপনি সরকারকে কিভাবে কমিউনিকেট করছেন, অ্যাডভাইস করছেন? তারা কি আপনাকে, আপনার কথা শুনে কিছু করতে চলেছে? কি হচ্ছে? আমি দেখুন, এর আগে আমি ইঞ্জিনিয়ারদের যে বিভিন্ন প্ল্যাটফর্ম, সেখানে আমি এটা বলার চেষ্টা করেছি। আমি নীতি আয়োগের যে হেড আছেন তাকে, যিনি নতুন, অবশ্য নতুন, যিনি 1 মাস হলো এসছেন, তাকে আমি এটা জানিয়েছি। আমি আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছি। আমাকে বহু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তারা বলেছে, আমি তাদেরও বলেছি যে এই কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির যদি একটা অ্যাক্ট না হয়, যদি একটা চার্টার্ড না তৈরি হয়, তাহলে কিন্তু সবাই মাথায় চাটি মেরে দিয়ে চলে যাবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। গত 50 বছর আপনি খোঁজ নিয়ে দেখবেন, গত 50 বছর 5টা আইআইটি বা 10টা আইআইটি থেকে যত লোক কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তাদের 1% লোক কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে চাকরি করে না। এনআইটি বা যাদবপুরের মতো জায়গায় যারা পাস করেছে, তাদের 5% লোক এই ধরনের ইন্ডাস্ট্রিতে চাকরি করে না, যাদের খুব ধরুন ছোটবেলায় অবস্থা খারাপ, চাকরিতে জয়েনই করতে হবে, তারা গিয়ে একমাত্র জয়েন করে। কেন করে জানেন? এই পুরো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মাফিয়ারা চালাচ্ছে, অ্যাবসলিউটলি মাফিয়ারা চালাচ্ছে। এর পিছনে আইএএসরা আছে, এর পিছনে পলিটিশিয়ানসরা আছে, এর পিছনে একটা কমপ্লিট নেক্সাস। এবং এটা আছে এই কারণে, কারণ রুলটা নেই। আপনি রুলটা এনে দিন, কালকেই মাফিয়াগিরিটা বন্ধ হয়ে যাবে। আপনি আপনি যে বিভিন্ন, মুহূর্তে একটা রুল নিয়ে আসবেন, হ্যাঁ, আমি আপনি আইএএস এর বিভিন্ন, কথা বলি, এবং এখানে সবচেয়ে বেশি মানে প্রফিট করছে আইএএসরা। আচ্ছা, পলিটিশিয়ানরা বোকা বলছে। দেখুন, আমি ব্যাপারটা বলি। পলিটিশিয়ানদের কম্পালশনটা কি হয়, তাদের একটা, প্রত্যেক পলিটিক্যাল পার্টির একটা চাঁদার দরকার হয়। এবং আপনি দেখবেন অধিকাংশ চাঁদা আসে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি বা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি থেকে। দ্যাট ইজ নাম্বার 1। যে কোনো পার্টি, মানে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি। হুম, আইএএসরা যেটা করছে, আইএএসরা 1991 সালের আগে, 1991 সালে আইএএসরা চুরি করতো। আমি একদম চুরি করতেই বলছি। মানে যে জন্য এন ঝা, জে এন ঝা, আপনার বা মুখার্জিনগর, এখানে গিয়ে সব লোকজন বসে থাকতো, সেটা হলো লাইসেন্স এবং কোটারাজ বা পারমিট রাজ থেকে ঘুষ খাওয়ার জন্য। নইলে বলুন, এই লক্ষ লক্ষ লোক ওই 4-5টা সিটের জন্য কেন লড়াই করবে? 91 সালের পর যখন লাইসেন্স কোটা নরসিংহ রাও তুলে দিলেন, তখন এরা খুব ইন্টেলিজেন্টলি প্রত্যেকটা এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তার মাথায় গিয়ে আইএসটা বসে পড়েছেন। এবং এই পুরো এটা একটা বড় নেক্সাস চলছে। এবং পলিটিশিয়ানদের সমস্যা হলো, পলিটিশিয়ানরা এটা বোঝেন না। আমি আবার বলছি, পলিটিশিয়ানদের সমস্যা হলো, পলিটিশিয়ানরা এই সিস্টেমটাই বোঝেন না। আইএসরা সিস্টেমটা বোঝেন, তারা মিসলিড করছেন। হ্যাঁ, সুদীপ্ত বাবু, আপনি বিভিন্ন বিজেপি, বঙ্গ বিজেপি নেতাদের সাথে যতটুকু আমার কাছে খবর আছে, আহ, বিভিন্ন সময় কথা বলে থাকেন। আমি কমিউনিকেট করেছি তাদের। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। স্বপন দাশগুপ্ত, যিনি ফিনান্স মিনিস্টার, তিনি কিন্তু কনভেনশনাল পলিটিশিয়ান নন। তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট প্রসেসে নেই, এবং তাই জন্যই তাকে ফিনান্স মিনিস্টার বানানো হয়েছে। এবার এই ধরনের লোকে, হ্যাঁ, ব্যাপারটা বলি। আমি ব্যাপারটা, আমি কিন্তু ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমি অশোক লাহিড়ী সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। প্রথমে এই জিনিসটা তাদের বোঝাতে হবে, এরা দুজনের কেউই ইঞ্জিনিয়ার নন। এরা দুজনের কেউই ইঞ্জিনিয়ার না। প্রথমত হচ্ছে, এদের কিন্তু ইঞ্জিনিয়ারিং যে অ্যাসোসিয়েশন গুলো আছে, তাদের সঙ্গে বসে, এই বা ধরুন আইআইটির যে প্রফেসররা আছে, তাদের সঙ্গে বসে এই আইনটাকে ফ্রেম করতে হবে। নীতি আয়োগকে বা ধরুন রাজ্যের যে অর্থ দপ্তর, তাদের বসে এই আইনটাকে, বা কেন্দ্রের অর্থ দপ্তর, তাদের বসে এই আইনটা ফ্রেম করতে হবে। আমি আপনাকে বলছি, দুঃখের বিষয় হলো, কোনো ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন প্রপারলি এই দাবিটা কোনোদিন রাখেনি। আমি এটা রাখছি এই কারণে, আমার বাবা এক সময়, আজ থেকে 50 বছর আগে, আমার বাবা ইঞ্জিনিয়ারদের দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমার বাবা ছিলেন। আমি তার থেকে প্রথমে আমি শুনি, আমার কাকা টাকারা যারা বিভিন্ন ইঞ্জিনিয়ার আছেন তাদের থেকে এটা শুনি আমি, এবং আমার বন্ধু বান্ধব তাদের থেকে নিয়ে আমি এই জিনিসটা আমি পেশ করছি। কিন্তু স্ট্রাকচারালি, মানে এক ঐক্যবদ্ধ হয়ে ইঞ্জিনিয়াররা কোনোদিন এই দাবিটাই পেশ করেনি। না তো ইঞ্জিনিয়ারদের কোনো, হ্যাঁ, কিন্তু ইঞ্জিনিয়ারদের কি এখনো কোনো অ্যাসোসিয়েশন আছে? থাকলে তার নাম কি? দেখুন, রাজ্য সরকারে একটা আছে, ফেটো বলে একটা অ্যাসোসিয়েশন আছে। আমি ফেটোর যারা আছে মোটামুটি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আমি তাদের কাছে, আমি আমার দাবিগুলো আমি তাদের কাছে পাঠিয়েছি। আমি বলছি, দেখ তোরা এই জিনিসগুলোকে তোরা ইয়ে কর, মানে আমার আমার ক্লাসমেট যারা আর কি, বা আমার জুনিয়র, আমি বলছি তোরা এই জিনিসটাকে স্ট্রাকচারালি গভর্নমেন্টের কাছে তোরা রিপ্রেজেন্ট কর।
কারণ পলিটিশিয়ানসরা তো এই ব্যাপারটা সম্বন্ধে এই টোটাল ছোটখাটো নীতিগতি জানে না। আজকে একটা বাড়ি ভেঙে পড়ছে, কালকে সবাই বলছে সততা। আরে মশাই, যদি রুল না থাকে একটা চোরকে ধরলে যদি চোরের জেল হয় তবে লোকে চুরি করবে না। যদি জানে যে আমি চুরি করলে আমার জেল হবে না, যেটা গত 15 বছর চলেছে পশ্চিমবঙ্গে। সুদীপ্ত বাবু এগিয়ে যায় পরের পয়েন্টে। আপনার কি মনে হয়, দেখুন আপনি একজন নিউট্রাল বক্তা, যার জন্য আপনাকে আমি এত রেসপেক্ট করি। খুব গুজব চলছে কলকাতা শহরে যে এই ঘটনাটা তারাতলার, গড়বড় তো আছেই ফিরহাদ হাকিমের দিক থেকে, কিন্তু কোথাও কি তৃণমূলের কোনো স্যাবোটেজের সন্দেহ করছেন আপনি? মানে এটা কি করানো হয়েছে কোনোভাবে? দেখুন, আমি একটা কথা বলছি, এইটাকে আমি নিউট্রালি বলছি। আপনি কলকাতায় আজকে, এমনকি কলকাতা না, আমি কলকাতায় যদি ধরেন তাহলে 100%, অন্যান্য যে কোনো সিটিতে যান সেখানে 80% কেসে কোনো রুল ফলো করা হয় না। আমি আপনাকে বলছি, যে জন্য আপনি দেখবেন মাঝে মাঝে পাটনায় ব্রিজ ভেঙে পড়ে, সাউথ ইন্ডিয়ায় ব্রিজ ভেঙে পড়ে, ইরেসপেক্টিভ অফ কংগ্রেস বিজেপি যে কোনো জায়গায় ব্রিজ ভেঙে পড়ে। এটা সাবোটেজের ব্যাপার না, এখানে কোনো নিয়মই নেই। মানে নিয়মটা যেটা তৈরি হওয়া দরকার, আমি যেটা বারবার বলছি, এর নিয়মটাই নেই। এবং নিয়মটা নেই বলে দুর্নীতিটা হয়। দুর্নীতিটা হয় নিয়মটা নেই বলে, এবং দুর্নীতিটা সব জায়গায় হয়। এনএইচএআই তে দুর্নীতি হয়, এনএইচএআই তে দুর্নীতি হয়, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক এডিবি প্রজেক্টে দুর্নীতি হয়, আমি বুঝে গেছি। ঠিকাদারি সেখানে দুর্নীতি হয়। এই নিয়মটা যদি না ঠিক করি, এবং বুঝতেই পারছেন না যে নিয়মটা তৈরি করা দরকার। তবে বুঝে গেছি আমরা সেই পয়েন্টটা। এই নিয়ে আমরা আরো প্রোগ্রাম করব ভবিষ্যতে, কারণ আপনিও আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু আমরা এই পার্টিকুলার ব্যাপারটাতে এগোই কথাবার্তা আমাদের, যে খিদিরপুরে পোর্ট এবং খিদিরপুর এই এলাকাটাতে দুর্নীতির জন্য এই এলাকাটা এত ফেমাস কেন, কি আছে এই জায়গাতে যা নিয়ে শুভেন্দু বাবু এত মাথা ঘামাচ্ছে? আমি বলছি, এই জায়গাটা একটা টাইমে, এই জায়গাটা বহু বছর ধরে একসময় কলিমুদ্দিন শামসরা এখানে মোটামুটি মানে ইয়ে চালাতো, মানে মানে রাজত্ব চালাতো। রামপিয়ারিরাম ভার্সাস কলিমুদ্দিন শামস একসময় চলতো, পরে এটা ববি হাকিমের আন্ডারে আছে। এইখানে আপনার যদি ইচ্ছে থাকে আপনি কোনো রুল চালাতে পারবেন না। আজকে যদি মুখ্যমন্ত্রী এটাকে খুব কড়া হাতে এটাকে, মানে মুখ্যমন্ত্রী কিছুটা হয়তো জানেন, গত কয়েকদিনের বিতর্কে হয়তো জানতে পেরেছেন, উনি সবাই মুখ্যমন্ত্রী হয়েছেন। এই জায়গাটা পুরো খনি জায়গা, অসৎ লোকেদের খনি জায়গা এই জায়গাটা। এবং এখানে আমি বলছি, আজকে হয়তো কোন একজন ইঞ্জিনিয়ার ধরা পড়বে, সে হয়তো নিজেও ডিসঅনেস্ট, আমি বলছি না সে অনেস্ট ডিসঅনেস্ট, কিন্তু সে যদি অনেস্ট হতো, সেই লোকটা যদি অনেস্ট হতো, তার পক্ষে এটাকে রেজিস্ট করা সম্ভব ছিল না। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি, যখন নাকি কোনো ওখানে তো দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে, এটা তো অনেক বড় কমপ্লিকেটেড স্ট্রাকচার। আরেকটা কথা আপনাকে বলি মিস্টার গুহ, এই স্ট্রাকচারটা ভেটিং করার জন্য বা অ্যাপ্রুভ করার জন্য যে নলেজ দরকার, আমি আপনাকে লিখে দিচ্ছি, কর্পোরেশনের 90% ইঞ্জিনিয়ারের সেই এক্সপিরিয়েন্সই নেই। কারণ তারা ধরুন তাদের যে 30 ইয়ার্স এক্সপিরিয়েন্সে তারা কখনো এনকাউন্টার করেনি এই ধরনের স্ট্রাকচার। তারা 4 তলা বাড়ি বা 15 তলা বাড়ি তারা করেছে, কিন্তু এটা একটা স্টিল স্ট্রাকচার। না না এরকম না না না, হাওড়াতে অসংখ্য ফ্যাক্টরি বনছে, ওয়্যার হাউস বনছে। কেন আপনি বলছেন এটা একটা অসাধারণ স্ট্রাকচার? কি অসাধারণ? এর মধ্যে কত ওয়্যার হাউস আছে? পুরো বম্বে, কলকাতা বম্বে হাইওয়ের ওপরে দুদিকে ওয়্যার হাউসই ওয়্যার হাউস। আমি আপনাকে বলছি, এটা খুব স্পেশালাইজ জব। আপনি কর্পোরেশনের কোন ইঞ্জিনিয়ার বা হাওড়া কর্পোরেশনের কোন ইঞ্জিনিয়ারকে বলুন ওই স্টিল স্ট্রাকচারটা ডিজাইন করে দিতে, আপনি জিজ্ঞেস করুন সেটা পারে নাকি। ওখানে যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে 95 জন পারবে না ওই স্ট্রাকচার ডিজাইন করতে। দোষটা কেন আমি আপনাকে বলি, আপনি ধরুন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের একজন ডাক্তার, তাকে আপনি বললেন স্পাইনের অপারেশন করতে পারে, সে স্পাইনের অপারেশন পারবে? এটা কিন্তু ওই স্পাইনের অপারেশনের মধ্যে একটা স্পেশালাইজ স্ট্রাকচার। এই লোকটা যদি অনেস্ট হয়, ও বাধ্য হবে ওখানে সাইন করতে। বুঝলাম, একদম ক্লিয়ারলি আমি আপনার পয়েন্ট বুঝে গেছি। কিন্তু অজস্র ওয়্যার হাউস, এর থেকে অনেক বড়, অনেক কমপ্লেক্স ওয়্যার হাউস স্ট্রাকচার কলকাতার চারিদিকে বানানো হয়েছে গত 40 বছর। সবকটাতে গোলমাল আছে, সবকটাতে গোলমাল আছে। বাকিগুলো ভেঙে পড়েনি বলে আপনি জানতে পারছি না, এইটা ভেঙে পড়েছে বলে আপনি জানতে পারলাম। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সবকটাতে গোলমাল আছে। তার মানে শুভেন্দু বাবু খুব একটা এটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। কারণ যেটা উনি যেটা বলছেন যে আমি 2 মাস সব কমার্শিয়াল স্ট্রাকচার
কনস্ট্রাকশন বন্ধ করে দেব, সব প্ল্যান চেক করব, ওনার মুখের কথা, সব প্ল্যান চেক করব, তাহলে তাহলে আপনার কথায় তাহলে এই প্ল্যান চেক করার শুভেন্দু আমার কাছে লোক নেই, তো উনি কিভাবে, আপনার কথায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে ইঞ্জিনিয়ার্স, না না সেটা সেই নিয়োগ করে তাদেরকে দিয়ে এত প্ল্যান, হাজারো কমার্শিয়াল স্ট্রাকচারে প্ল্যান চেক করতে তো 2 বছর লেগে যাবে, 2 বছর তো আর কনস্ট্রাকশন বন্ধ করে রেখে দেওয়া যাবে না, তাহলে টেম্পোরারি লেবারার গুলো কোথায় যাবে? আমি আপনার সঙ্গে একদম একমত। আমি যা টিম দেখলাম তাতে দেখলাম ম্যাক্সিমাম আইএএস অফিসার 2-3 জন ইঞ্জিনিয়ার আছে। ওই 2-3 জন ইঞ্জিনিয়ারকে যদি পুরোটা চেক করতে হয় 2 মাসে এটা অসম্ভব, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। 2 মাসে এটা অসম্ভব, তারা কিন্তু টাইম এক্সটেনশন চাইলে আমি আপনাকে লিখে দিচ্ছি। এবং আমি আপনাকে আরো একটা কথা বলি, আপনি রাস্তা দিয়ে দেখবেন বহু বাড়ি আছে, একতলাটা এরকম উঠেছে, দোতলা থেকে এরকম ক্যান্টিলিভার বেড়ে গেছে। যে কটা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতের সামনে, যে কটা বাড়ি দেখতে পাচ্ছেন দোতলায় গিয়ে ক্যান্টিলিভার এরকম উঠে গেছে, 5 তলা বাড়ি, এবং এর সংখ্যা কলকাতায় 99%। এর সবকটা কিন্তু বেআইনি। এর সবকটা একটা, এগুলো কি হয় আপনাকে বলি, প্রথমে ওই সোজা যে বিল্ডিংটা ওটার আপনার পাস করে কর্পোরেশন থেকে বা দমদম সাউথ দমদম মিউনিসিপালিটি থেকে পাস করে, একটা ফ্লোর ওঠার পর তারা বিনা কারণে এটা বাড়িয়ে দিয়ে, এবার ধরুন একটা ক্যান্টিলিভার স্ট্রাকচার, তার তো একটা এক্সট্রা ওয়েট আছে, ওই বাড়িগুলো ভাঙে না বলে ওগুলো নিয়ে তদন্ত হয় না। আমি আপনাকে বলছি যে কোনো দিন ভেঙে পড়বে ওগুলো, ওগুলো যে কোনো দিন ভেঙে পড়বে। আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি যাদবপুর বিই কলেজ বা ধরুন আপনি খড়গপুর আইআইটি কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রফেসরের কাছে গিয়ে যে বিল্ডিং গুলো দোতলা থেকে এরকম করে বেরিয়ে গেছে, আপনি সেই বিল্ডিং এর প্ল্যান নিয়ে গিয়ে বলুন যে স্যার এই বিল্ডিং গুলো দাঁড়াবে না, কি হবে। সুদীপ্ত বাবু, আপনি খুব ভয়ঙ্কর কথা বলছেন। আপনি বলছেন এই পুরো শহরটা কিংবা শহরতলির 80% বিল্ডিং রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল, সেগুলো প্ল্যানকে কমপ্লায়েন্ট করে বানানো হয়নি, মানে প্ল্যানের বহির্ভুক্ত কনস্ট্রাকশন। এবং যদি শুভেন্দুবাবু এটা বলেন, এবার আপনার কথায় তার মানে শুভেন্দুবাবু যে জিনিসটা বদলাতে চাইছেন সেটা তার পক্ষে করা অসম্ভব, কারণ সেটা করতে গেলে তাকে বিল্ডার লবির সাথে বড় যুদ্ধে নামতে হবে, তাই বলতে চাইছেন আপনি? করা সম্ভব, করা, দেখুন এই যে স্টেপটা নিলেন, এই আগে কোনো মুখ্যমন্ত্রী নিয়েছে। আমি আপনাকে বলছি, আমার যে দমদমের বাড়িতে আছে, ওই দমদমের আছে বলছি, আমরা লড়াই 2008 ছিল, আমরা সেই সময় যে চিফ মিনিস্টার ছিলেন তিনি কিন্তু অনেক চিফ মিনিস্টার ছিলেন। তারপর 15 বছর চলে গেছে, আমরা ভেবেছিলাম চেঞ্জ হবে, সারা কলকাতায় ওই ধরনের বাড়ি তৈরি হচ্ছে আজকেও। কিন্তু এই প্রথম একজন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলে তিনি বলেছেন যে 2 মাসের জন্য বন্ধ করা হোক, এবং শুনলাম আইআইটির একজন প্রফেসর এবং আরো 2 জন মানে সিনিয়র লেভেলের 2 জনকে দিয়েছেন। তবে 3 জনে হবে না, অন্তত 30 জন দরকার এই পুরো জিনিসটাকে চেক করার জন্য, মাত্র 3 জনে হবে না। এইটা মানে খুব হাই লেভেলের ইঞ্জিনিয়ার দরকার, মানে হাই কোয়ালিটির ইঞ্জিনিয়ার দরকার, যাদের এক্সপিরিয়েন্স খুব ভালো আছে, এবং প্রেফারেবলি প্রফেসর হলে ভালো হয়, যারা মানে এক্সপিরিয়েন্স প্রফেসর। আদারওয়াইজ আমি বলছি, প্রথমত 2-3 মাসে আপনি পারবেন না এটা চেক করতে, আর দ্বিতীয়ত এই যে 2 মাস উনি বন্ধ করেছেন এটা একটা বড় স্টেপ। মানে এই যে আমি বিশ্বাস করবেন না, 2-3 জন বিল্ডার আমাকে ফোন করেছে যে আপনি একটু পারলে কথা বলুন না মুখ্যমন্ত্রী বা আবাসন মন্ত্রীর সঙ্গে, আমি মাথা খারাপ, আপনি আমার জেলে পাঠাবেন, আমি এরকম একটা অন্যায় করবো যে আপনাদের কাজটা শুরু করতে বলবো আমি? এই ছেলে খেলা হচ্ছে নাকি জিনিসটা নিয়ে? এমনি সব এতগুলো অন্যায় দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন, অন্তত আজকে চিফ মিনিস্টার একজন, তিনি তো অন্তত এই স্টেপটা নিয়েছেন রাতারাতি, মানে উনি ডিসিশনটা নিয়েছেন, অন্তত এই ডিসিশনটা নেওয়া দরকার ছিল। এবং আগামী দিনে আমার বিশ্বাস, মানে গভর্নমেন্ট যদি মানে স্ট্রিক্ট থাকে এরকম, এর এগেনস্টে কিন্তু অ্যাকশন হতে পারে, মানে হবে। এবং আমার ধারণা ফেরহাদ কি অ্যারেস্ট হবে? আমি কি করে বলবো, মানে মানে হওয়া তো উচিত। মানে কেন হওয়া উচিত? বেচারি একটা সাইন করেছে, উনি ইঞ্জিনিয়ার থরি, ঠিকই তো বলছেন, আমি কি ইঞ্জিনিয়ার? তারা ইঞ্জিনিয়ার না, আপনি সাইনটা করতে গেলেন কেন? আপনি যদি ইঞ্জিনিয়ার না হন তাহলে আপনি বলবেন যে দেখুন এই কয়েকদিন আগে মেয়রকে কি ইঞ্জিনিয়ার হতে হবে নাকি? কলকাতার মেয়রের সিগনেচারটা তো একটা, আমি এই প্রসঙ্গে বলি, কয়েকদিন আগে ববি হাকিম বলেছিলেন যে আমি একজন পলিসি মেকার, আমি এক্সিকিউশন করি না। এই কয়েকদিন আগে অন্য কোন একটা ঘটনা নিয়ে বলেছিলেন। তাহলে আপনি ওখানে প্রভিশন করুন যে এই যেগুলো আছে এগুলো ইঞ্জিনিয়ার পর্যন্ত সাইন হবে, এখানে ওই আইএএস যারা তারা সাইন করবে না, বা ওই যে কেলো না কে আছে, যে কেলোকে ধরেছে WBCS, এরা কেউ সাইন করবে না। আইন করেননি কেন? কেন ওইখানে ওই নিচে ওই অপশন গুলো রেখেছেন আপনার নিজে সাইন করার জন্য? আপনি যেটা বোঝেন না, ধরুন আমি একটা জিনিস বুঝি না, আমি হিব্রুতে আপনি একটা চিঠি দিলেন আমায়, আমি সেখানে সাইন করবো? আমি তো ইংলিশে লেখা, তার মানে এই
তার মানে এই সাজেশনটাও আপনার থেকে সরকারের কাছে এখন যেতে হবে যে নন টেকনিক্যাল পেপারস, মানে টেকনিক্যাল পেপারসে নন টেকনিক্যাল লোকেরা সাইন করবে না, এই 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 সাজেশনটাও যেতে হবে। কারণ কারণ কালকে বিজেপিরও তো কেউ মেয়র হবে, আর পরশুদিন বিজেপির সরকারও তো বদলাতে পারে, তখন এই ফিরহাদ হাকিমের মতো সেই ধরুন অ্যাকাউন্টে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট যখন সাইন করে, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট সাইন করছে একটা পুরো ইয়ের উপর, সেখানে কি মন্ত্রীরা সাইন করে? করে না। তাহলে এখানে এখানে কেন মন্ত্রীরা এসে সাইন করবে, কেন মেয়ররা এসে সাইন করবে? সাইন করার প্রশ্নই ওঠে না কেন? এরা টেকনিক্যাল লোকেরা সাইন করবে, তারা ঠিক করে সাইন করবে। এবং শুধু তাই না, আমি আপনাকে একটা সাজেশন দিই আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আগামী দিনে যেটা হওয়া উচিত, একটা বড় নতুন ডিপার্টমেন্ট খোলা উচিত। প্রত্যেকটা স্টেজে যে কাজগুলো হচ্ছে তার সফট কপি তাকে জমা দিতে হবে। ওই জমা দিয়ে তার সে যদি ওই প্রত্যেকটা যদি জমা না দেয়, তাহলে তাকে কাজ শুরু করতে দেওয়া উচিত না। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা সয়েল টেস্টিং, প্রত্যেকটা সার্ভে, প্রত্যেকটা প্ল্যানিং সে পাস করিয়ে তার সফট কপি, ওই সিগনেচার সফট কপি সে যখন ওই এদের পোর্টালে জমা করবে কর্পোরেশনের, তখন তাকে অ্যালাউ করা উচিত কাজ করার। আজকে এই সিস্টেমটাই এক্সিস্ট করে না, আজকে তো হরিলোড চলছে পুরো। আচ্ছা, এই যে এত G+4 বিল্ডিং বনছে, আপনি তো কমার্শিয়ালের কথা বলছিলেন, আপনি পোর্টের কথা বললেন, পোর্ট এরিয়াতে, কিন্তু এই যে সাধারণ মানুষ আমার আপনার মতো লোক একটা ফ্ল্যাট কিনছে G+4 G+5 বিল্ডিং এ কিংবা হাই রাইজে, সেই বিল্ডিং এ সে কি করে জানবে সে যে বিল্ডিংটা প্রপারলি স্যাংশনড কিনা? 10 বছর পরে উঠে সরকার যদি বলে যে না, আমি এই পোর্শনটা, যেটা এখন শুভেন্দু সরকার বলছেন, অনেক বিল্ডিং দেখিয়ে, রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখিয়ে যেখানে মানুষ থাকছে, যে এর একটা পোর্শন ইলিগাল, তারা কি করবে? দেখুন, আমি আমি আপনাকে বলছি, আপনি তো বলছেন সাধারণ মানুষ না জানলে, আমি জানি আমার যে দমদমের যে বাড়িটা আছে, যেটা আমাদের ইসবাড়ি বাড়ি ভেঙে প্রমোটিং হয়েছে, ওই বাড়ির ডিজাইন ঠিক হয়নি, ওর বাড়ির ঠিকঠাক কনস্ট্রাকশন হয়নি। আমি তখন থাকতাম গুজরাটে, যেটিকে আমি আমার বাবার কাছে শুনেছি ওর ঠিকঠাক কাজ হয়নি। ওই জিনিস ভেঙে পড়তে পারে, আমি কিছু করতে পারিনি। সাধারণ মানুষ কি করবে? যদি একটা ছোটখাটো ভূমিকম্প হয় কলকাতায়, তাসের ঘরের মতো ভেঙে পড়বে, বহু লোক মারা যাবে। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি আপনাকে সত্যি কথা বলে দিলাম। আমি আপনাকে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং আমি যদি দমদমের ওই বাড়িটায় সেদিন রাত্রিবেলা থাকি, আমিও মরবো ওর তলায় চা পড়ে। আমি আটকাতে পারিনি, এটা নেক্সাস এত স্ট্রং, আমি আমার নিজের প্রমোটারকে আটকাতে পারিনি। আপনি কি বলছেন? আপনি মানে কলকাতায় অজস্র বিল্ডিং আপনি বলছেন প্ল্যান বহির্ভূতভাবে বানানো হয়েছে? আমি আপনাকে বলছি রাজন বাবু, আপনি রাস্তায় যেতে যেতে যেসব বাড়ি, আমি একটা মানে এটা ইয়ে দিচ্ছি, যেসব বাড়ি দেখবেন একতলা থেকে উঠে দোতলায় ক্যান্টিলিভার হয়ে গেছে, সেগুলো প্রত্যেকটা বেআইনি ভাবে তৈরি। কিছু কিছু বাড়িতে আপনি ফ্ল্যাটে ঢুকে দেখবেন বা রান্নাঘরের মধ্যে একটা পিলার উঠে গেছে, বা কোনো ঘরের মাঝখানে একটা পিলার উঠে গেছে। ওই বাড়িগুলো আমি আপনাকে মানে থামরুলে কতগুলো বললাম, এগুলো মানে জটিল ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স ক্যালকুলেশন আছে, আমি আপনাকে থামরুলে বললাম। এই বাড়িগুলো 6-এর উপর যদি রিক্টার স্কেলে কলকাতায় কখনো ইয়ে হয়, আপনার যদি ভূমিকম্প হয়, ভাঙবেই। আপনি লিখে নিন আমার কথা। আর আপনার আমাকে যদি বিশ্বাস না হয়, আপনি যে কোনো যাদবপুর বিই কলেজ বা আপনার আরি কলেজ, দুর্গাপুর বা খড়গপুরে। আর সুদীপ্ত সাহেব, হ্যাঁ, আর সুদীপ্ত সাহেব, এই যে আপনি এত বড় একটা কথা বলছেন যে বহু বছর ধরে কেএমসি যেই পলিটিক্যাল পার্টি পাওয়ারে ছিল পশ্চিমবঙ্গে, তাদের সঙ্গে একসাথে বিল্ডাররা এত বড় কারাপশন চালিয়েছে ছোট বড় সব বিল্ডিং এ। এর টাকাটা কে কাকে দিত? আমরা গত 15 বছরের যদি নিই, মানে মানে নেক্সাসটা কি ছিল কাউন্সিলরের মধ্যে? আপনি শুনলে চমকে যাবেন, এটা শুধু কেএমসি না, আপনি লাগেরা মুন্নাবাই দেখেছেন? লাগেরা মুন্নাবাই ফার্স্ট দিনে একজন ইয়েকে কিডন্যাপ করে নেওয়া হলো, ওই বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে কিডন্যাপ করলো ওরা, আপনার মনে আছে? ওই ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ওই সর্দারজির কাছে গিয়ে যখন বলছে যে আরে তুমি 10তলা বাড়িকে 12তলা বানিয়েছো কেন, ও বলছে বাস বানতে বানতে বান গেয়া। আরে তুমি 10তলা বাড়িকে 12তলা বানালি মানে 20% লোড বেড়ে গেল। ফাউন্ডেশন তো একই আছে, তুমি 20% লোড বাড়িয়ে দিয়েছো, ফাউন্ডেশন নিতে পারবে? ঘটনা হচ্ছে এটা শুধুমাত্র নেক্সাসটা ইঞ্জিনিয়াররা, আমাকে ইঞ্জিনিয়াররা ছোট করে আমাদের সময় পলিটিশিয়ানরা, না না নেক্সাসটা মানে পলিটিশিয়ান এবং অ্যাকাউন্টেন্ট সবাই মিলে খায় এটা। বুঝলাম, আমাদের সময় কম, আমাকে খুব ছোট্ট করে বোঝান। আমি একজন বিল্ডার,
আমি একটা প্ল্যান স্যাংশন করালাম দোতলা বাড়ির G+3 বাড়ির, এবং সেটাকে আমি G+5 করব। আমি সবার আগে গিয়ে কাকে ধরবো এবং কিভাবে কত টাকা দেব, এবং সেই টাকাটা যাকে আমি ধরলাম তার থেকে অভিষেক অব্দি পৌঁছবে কি করে? দেখুন, আমার মানে যদি আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার কোনোদিন এই কাজ করতে হয়নি এবং আমার সেই দুর্ভাগ্য আমার হয়নি, তাহলে তো আমি আমি নিজেই শুরুতেই বলেছি, আমি আপনি নিজে- আপনি স্পষ্ট বক্তা, সেভাবেই আমি শুরু করেছি। সুতরাং খুব ছোট করে আমাকে আমি জানি না, বোঝান। তবে আমাদের এই মাত্র এই যে 5 চেনে মিনিট আপনি সময় যাদের আছে। নাম বললেন, আমি এই চেনে আপনি যাদের নাম বললেন, সেই চেনে তাদের মধ্যে যে কোনো একজন ঘুঘুকে আপনি যদি ধরেন, সে বাকিদের সবাইকে ম্যানেজ করে নেবে। সেই ঘুঘুটা কি কালীচরণ কি সেই ঘুঘু? এটা কালীচরণ হতে পারে, এটা মিউনিসিপ্যাল কমিশনার হতে পারে, এটা ওখানকার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার সে হতে পারে, এটা অভিষেক ব্যানার্জি নিজে হতে পারে, বা এটা ওখানকার মেয়র হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু যে কোনো একজন ঘুঘুকে যদি আপনি ধরেন, ওই ঘুঘু পুরো চেনে আপনাকে ব্যবস্থা করে দেবে। এবার আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েও কেন প্রমোটার হতে পারিনি, কারণ ওই ঘুঘু ধরার ক্ষমতা আমার নেই। আপনি কি মনে করেন সুদীপ্ত গুহ, কি এই যে ঘটনাটা ঘটলো এরপরে কোনো মেজর চেঞ্জেস আসবে, নাকি কিছু বিল পাস হবে? অনেক আমরা যেরকম কথা বলছি, পলিটিশিয়ানরা অনেক কথা বলবে, দু একটা লোক ধরা পড়বে, কিছু ঘটনা ঘটবে, আর 2 মাস পরে আবার পুজোর ঢাক বাজতে বাজতেই সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি আপনাদের বলছি, পলিটিশিয়ানস বা অনেক যদি কোনো আইএএস অফিসার থাকে, তাদের যদি এই ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি, যেখানে ধরুন আপনি দেখছেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় মানে কত লক্ষ কোটি টাকা ভারতবর্ষ ইনভেস্ট করছে, এর ডিজাস্টারের হাত থেকে যদি বাঁচতে হয়, বিলটা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্টের যেন বিল পাস করেছে, সেই রকম একটা ইনফ্রাস্ট্রাকচারের বিল কিন্তু বিল এলো, চলুন বিল এলো, আপনার কথা শুনে সরকার বিল আনলো সুদীপ্ত বাবু, তারপরে তো লবিবাজি চালু হবে। কার সাথে কার? বিল্ডার যখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে পলিটিশিয়ানের কাছে যাবে, আইএস অফিসার যখন, পলিটিশিয়ান তো ডিপেন্ডেন্ট সবকিছু চালানোর আইএস অফিসার ওপর। যেটা হবে, এখানে যেটা হবে, আপনি ধরুন সেবিটা যদি না থাকতো বা যদি ট্রাই না থাকতো, তাহলে লুটে লুটে খেতে এরা। সেবি বা ট্রাই আছে বলে আপনার কি স্টক মার্কেটে গন্ডগোল হয় না? বা ধরুন ট্রাই আছে বলে আপনার টেলিকম সেক্টরে গন্ডগোল হয় না? কিন্তু যেহেতু সেবি আছে বা ট্রাই আছে বা ধরুন ICAI আছে, সেহেতু এই সেক্টর গুলোতে কিন্তু গন্ডগোলটা, দেখুন চোর তো চুরি করি নাই, কিন্তু আপনার যদি রুল থাকে আপনি চোরটাকে ধরতে পারবেন, তখন সে চুরি করতে ভয় পাবে। কিন্তু যদি কোনো রুলই না থাকে, হোয়াট আই এম ট্রাইং টু সে, যদি কোনো রুলই না থাকে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই রাজন বাবু, আপনি গত 50 বছরে যেসব সিভিল ইঞ্জিনিয়াররা প্রাইভেট সেক্টরে বা MNC-তে সাকসেসফুল হয়েছে, তাদের মধ্যে আপনি 1% লোক দেখাতে পারবেন না যারা তার নিজের ছেলে মেয়েকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ায়। কেন জানেন? কারণ এইখানে কোনো রুল নেই, যে কোনো সময় মানুষ খুন হয়ে যেতে পারে, যে কোনো সময় খুন হয়ে যেতে পারে। যাদের সঙ্গে চারিদিকে মেশামেশি করছে তারা সব অধিকাংশ মাফিয়া, যেহেতু কেউ নিজের ছেলে মেয়েকে কেউ এই লাইনে পড়ায় না। এন্ড দ্যাটস ওয়াই ট্রাই বা ধরুন সেবি কিংবা ধরুন ব্যাংকের যেমন IRDA তৈরি হয়েছে, এই ধরনের একটা রেগুলেটরি অথরিটি এখানে দরকার। সুদীপ্ত বাবু, সব হলো, কিন্তু আপনি কথা শুরুতেই বলেছেন যে খুব স্ট্রং এবং করাপ্ট আইএস লবি কাজ করছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এবার এই আইএস লবি, আমি ধরে নিলাম কারেন্ট বিজেপি সরকার খুব অনেস্ট, সবাই স্বপন দাশগুপ্তর মতো সব মন্ত্রী, কিন্তু আইএসদের ছাড়া তো তারা সরকার চালাতে পারবে না। আর আইএসরা জানে কোথায় কি প্যাচ কষলে কোন মন্ত্রী কিভাবে আটকে যাবে। সুতরাং আপনি যাই বিল আনুন না কেন, যাই সৎভাবে সরকার চালানোর প্রচেষ্টা করুন না কেন, আইএসরা যদি হতে না দেয়, তাহলে কি সম্ভব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে বদলানো? হ্যাঁ না? IAS-টা ডেকে বসলে কিন্তু, মানে IAS-টা যদি সবাই মিলে মানে মানে আমি বলছি যেটা কাঠি করতে পারে, কিন্তু তো পলিটিক্যাল উইল থাকলে এটা সম্ভব। এটা পলিটিক্যাল উইল থাকলে সম্ভব। এবং ঘটনা যেটা হচ্ছে, IAS দের তুলনায় টেকনোক্র্যাটদের বা ডাক্তারদের বা প্রফেসরদের লবি যেহেতু ভয়ঙ্কর উইক হয়ে গেছে, IAS এর তুলনায় এদের লবি যেহেতু ভয়ঙ্কর রকম উইক হয়ে গেছে, আপনি কলেজের প্রিন্সিপাল সে DMK থেকে স্যার বলে, ভাবতে পারেন?
মানে কতটা উইক হয়ে গেলে কলেজের একজন প্রিন্সিপাল সে ডিএনকে থেকে দেখি চেয়ার ছেড়ে দিচ্ছে, আরে কেন ডিএনকে থেকে সে চেয়ার ছেড়ে দেবে সে? মানে আমি বলছি এই এরা এমন একটা আজকে 2 পয়সার এই কালি একটা ডাব্লিউবিসিএস অফিসার সে একটা ইয়ে মানে চিফ ইঞ্জিনিয়ারকে সে কন্ট্রোল করছে, ভাবতে পারেন? আমি বলছি এখানে কিন্তু একটা বড় রকম, প্রথমে তো এটা দরকার। আর ভারতবর্ষকে মানে ভারত সরকারকে আগামী দিনে ভাবতে হবে জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এই 3টে ব্যাপারে কিন্তু বড় রকম একটা চেঞ্জ আনা দরকার। আমি বলছি নইলে কিন্তু মানে স্বপন দাশগুপ্ত বাবু বা এদের মতো পলিটিশিয়ানরাও লড়াই করে মানে মানে আনতে পারবেন না। মানে রিফর্ম ইজ মাস্ট। অনেকগুলো রিফর্ম এসছে, বহু রিফর্ম এসছে, কিন্তু আর এত ঘোট পেকে আছে ছোট। দেখুন একদিন সিভিলে এই বাড়িটা ভাঙলো বলে আপনি এটা জানতে পারলেন। সুদীপ্ত কিন্তু গুহ, আপনি মাইনিং অনেক এ যান, ধন্যবাদ। মাইনিং এ গিয়ে দেখবেন মাইনিং এ গন্ডগোল হয়ে পড়ে আছে। আপনি মাইনিং সেক্টরে যান, ওখানে দেখবেন একরকম গন্ডগোল হয়ে পড়ে আছে। আপনি আমাদের মিনারেল কাছে সেক্টরে যান, আমাদের কাছে আজকে আর সময় ডিফেন্স নেই সেক্টরে, সুদীপ্ত গুহ। ডিফেন্সে গভর্নমেন্ট আজকে ডিফেন্সে ইয়ে এনেছে। আপনি দেখুন গভর্নমেন্ট ডিফেন্সে যদি আনতে পারে, গভর্নমেন্ট স্পেস সেক্টরে যদি আনতে পারে, হোয়াই নট ইন ইনফ্রাস্ট্রাকচার, হোয়াই নট ইন মাইনিং? দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। সুদীপ্ত গুহ, অনেক ধন্যবাদ। আমাদের কাছে সময় নেই, আপনার কথা শুনতে আমার অসাধারণ লাগে। আর যদি কিছুক্ষণ সময় থাকতো আরো কথা বলতাম এই নিয়ে। ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।